তুই তুই কে? বুকে বসে কে? বাঁচাও, বাঁচাও। এক অজ্ঞাত কণ্ঠস্বর তার বুকের ভেতরের হাড় পাঁজরা যেন খসিয়ে দিচ্ছে। সুনীলবাবুর শরীরে যেন কোনো জোরই নেই যে তাকে ঠেলে ফেলে দেন। অগত্যা কোনো মতে তিনি তাকে সহ্য করে যাচ্ছেন। নিজের হাত পা কোনো মন্ত্র বলে স্থির হয়ে আছে। কথা বলছেন, কিন্তু পাশের লোকও কিছু বুঝতে পারছে না। তাকে দেখতে না পেলেও সে ধীরে ধীরে তার মুখের যেন খুব কাছে চলে আসছে। তিনি তাকে অনুভব করছেন, আর একটানা একটা বীভৎস হাসির আওয়াজ যেন শুনতে পাচ্ছেন। সুনীলবাবুর বুকের বাঁ দিকের ভেতরের বস্তুটা খুব জোরে জোরে ধুকপুক করছে। তার সারা শরীর এই প্রচণ্ড ঠান্ডাতেও ঘামছে। প্রচণ্ড ঘামে তার বিছানা ভিজে গেল। বুকে একটা পিন ফোটার মতো ব্যথা অনুভব করলেন। তার মুখের সামান্য বিকৃতি দেখা যাচ্ছে। সারা শরীর থরথর করে কাঁপছে। সুনীলবাবুর চোখের সামনেটা আস্তে আস্তে কেমন যেন আবছা হয়ে যাচ্ছে। কি গো বাবা, কি হলো গো? হ্যালো কাকু, বাবা কেমন একটা করছে, আপনি তাড়াতাড়ি একবার এখানে চলে আসুন না। শোনো শোনো সোহাগ, তুমি আমার কথা শান্ত হয়ে শোনো। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটি নার্সিংহোমে ভর্তি করো। অ্যাম্বুলেন্স এসে তাকে নার্সিংহোম নিয়ে গেল। অ্যাম্বুলেন্স নার্সিংহোম পৌঁছানোর পরে এমার্জেন্সিতে সাথে সাথেই তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করলেন। বাবা, বাবা, বাবা একবার চোখ মেলে তাকাও বাবা। বাবা, বাবা ওঠো না, ওঠো না বাবা। সুনীলবাবুর মেয়ে সোহাগ চিৎকার করে বাবার বডি জড়িয়ে কাঁদছে। ততক্ষণে তাদের কিছু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব পৌঁছে গেছেন। সোহাগকে কিছুতেই বডি থেকে ওঠানো যাচ্ছে না। সোহাগের এক বন্ধু ডাক্তারকে জিজ্ঞাসা করল, স্যার, মৃত্যুর কারণ সম্পর্কে? নর্মাল হার্ট ফেলিওর। স্যার, 14 নম্বর বেডের রোগীর পালস ড্রপ করছে। সে কি? এক্সকিউজ মি। এটা হতে পারে না, আমি এর প্রপার ইনভেস্টিগেশন চাই। দেখ, এটা তাহলে পুলিশ কেস হয়ে যাবে, কিন্তু অনেক ঝামেলা হবে, বোঝ। না অনিশ, তুই বিশ্বাস কর, কিছু একটা আছে। এটা নর্মাল হার্ট ফেলিওর নয়, হতে পারে না। ও ওকে, কুল ডাউন, আমরা দেখছি, আমরা আছি তো নাকি? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না বাবা। নার্সিংহোম থেকেও তাকে বোঝালো, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। তার কেন জানি না মনে হচ্ছে তার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। সোহাগ তার বন্ধু অনিশকে বুঝিয়ে বলার পরেও সে ইনভেস্টিগেশন চাইল। ফলে থানা থেকে পুলিশ এসে তার বয়ান লিখিতভাবে নিল। কিছু প্রসিডিওরের পর বডি পোস্টমর্টমে চলে গেল। এখন একটু স্থির হ। এতটা ছটফট করলে কি করে হবে বলতো? তুই যা চেয়েছিলি তাই তো হলো।
বাবা বাবা আমার আমার বাবা নেই, ব্যাপারটা তুই বুঝতে পারছিস না? দেখ, সবার বাবাই এরকম একসময় চলে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। তুই তার থেকে আলাদা কিছু করতে পারবি? জানি, কিন্তু এটার ব্যাপারটা আলাদা। বাবা কিছুদিন ধরে কাকে যেন তার আশেপাশে দেখতে পেত, আমরা পেতাম না। আমি আমার না না আমার ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। দেখ, সত্যি মিথ্যে কিছু জানি না, তবে মৃত্যুর আগে নাকি লোকে এইরকম অদ্ভুত সব জিনিস দেখে। আমি আমি তোকে বোঝাতে পারছি না, বিশ্বাস করে এসব নর্মাল নয়। আমিও শুনেছি, তবে সেটা বেড রিটেন মানুষের পক্ষে হয়, সাধারণ লোকের পক্ষে নয়। অনিশ মাথা নাড়ল। তারপর তাকে ধরে অটোতে উঠাতে যাচ্ছিল, এমন সময় নার্সিংহোম থেকে একজন ওয়ার্ড বয় এসে তাদের ভেতরে ডাকল। ওরা ভেতরে ঢুকতেই দেখল জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা একজন মহিলা সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওয়ার্ড বয় ওনাকে দেখাতেই তিনি সোহাগকে জিজ্ঞাসা করলেন, আপনি সুনীলবাবুর মেয়ে? হ্যাঁ। নমস্কার, আমার নাম সুনন্দা রায়, সিআইডি অফিসার। আই এম এক্সট্রিমলি সরি ফর ইয়োর লস, কিন্তু আমার কিছু জিজ্ঞাসাবাদ আছে, একটু কোঅপারেট করবেন প্লিজ। তিনি ওয়ার্ড বয়কে বললেন, আচ্ছা, কোনো ওপিডি চেম্বার খালি থাকলে একটু বসা যেত তাহলে। এদিকে আসুন। হ্যাঁ, শিওর, চলুন। তিনি পাশে একটা টেবিলের উপরে হাতে একটা লেখার প্যাড নিয়ে বসলেন। সোহাগরা উল্টো দিকে বসল। আরও একজন পুলিশ অফিসার ভেতরে ঢুকে দাঁড়ালেন। সুনন্দা রায় ভালো করে সোহাগ ও অনিশকে দেখছিলেন। দেখছিলেন না বলে এক্স রে করছিলেন বলা ভালো। আচ্ছা, আপনার কেন মনে হলো যে এটা অস্বাভাবিক একটা মৃত্যু? সোহাগ একটু চুপ করে থেকে বলল, সবারই মনে হতে পারে এটা স্বাভাবিক মৃত্যু। ডাক্তারও মোটামুটি সেরকমই আভাস দিয়েছে, মানে হার্ট ফেলিওর। কিন্তু এটা জানতে গেলে একটু অতীত জেনে রাখা ভালো। স্টপ। তারপর তার পাশের অফিসারের দিকে তাকিয়ে বললেন, রেকর্ড করুন। না না, ভিডিও রেকর্ড করুন। তারপর তার দিকে তাকিয়ে বললেন, বলুন ম্যাডাম, প্লিজ গো অন, পুরো ব্যাপারটা বলুন। সোহাগ ক্যামেরার দিকে তাকিয়ে একটু যেন আড়ষ্ট হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিল। বাবা বারবার বলতো রাতের বেলা আমার ঘুম কিছুতেই আসে না, কে যেন আমার বুকের উপর বসে থাকে, আমাকে সে কিছুতেই ঘুমোতে দেয় না। দেখুন, আমি একজন প্যারাসাইকোলজিস্ট, শুধু পুলিশ নই। এটা আমার প্রফেশনে যথেষ্ট সাহায্যও করে। তাই বলছি, ইটস আ সিম্পল কেস অফ ইনসমনিয়া। আপনি কোনো ডাক্তার দেখাননি? আসলে বাবার ডাক্তার কিছু ওষুধ দিয়েছিলেন, যার মধ্যে ঘুমের ব্যাপারটাও ছিল। এই কিছুদিন ধরে এটা হচ্ছিল। আজ ধরুন 25 তারিখ, দিন 4 ধরে এই সমস্যা বাড়তে থাকে। সামনে 1 তারিখ অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তাই ভেবেছিলাম আর কিছুদিন পরই তো যাব। তাই, কিন্তু সেটা যে এই পর্যায়ে পৌঁছে যাবে। বলে সে চোখের জল মুছল। সুনন্দা তাকে জলের গ্লাসটা এগিয়ে দিলেন। সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। মানে স্টিল আমি এখনও কী বিষয়ে তদন্ত করব সেটাই বুঝতে পারছি না। আর আপনিই বা কেন পোস্টমর্টমের দিকে এত জোর দিচ্ছেন সেটাও বুঝতে পারছি না। আমি জানি না ম্যাডাম, আমি বলতে পারবো না, তবে এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা খুন, মানে অস্বাভাবিক মৃত্যু। স্টপ মিস সোহাগ, ইটস ওকে। আপনি কনফার্ম যে এটা খুন, তাই তো? সে মাথা নাড়ল। সুনন্দা হাতের ইশারায় রেকর্ডিং বন্ধ করে সোহাগকে বললেন, ওয়েল, তাহলে আমি আপনাকেই কাস্টাডিতে নিলাম, তবে সেলে ঢোকাবো না, যদি আপনি কথা শোনেন। তিনি হাতের ইশারায় অফিসারকে বললেন। সোহাগ ও অনিশ অবাক হয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু তিনি কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেলেন। ওর কিছু বলার আগেই একজন লেডি কনস্টেবল এসে তাকে ধরে নিয়ে পুলিশের গাড়িতে তুলল। এটা তো অন্যায় ম্যাডাম,
এটা এটা আপনি কি করে করছেন? যে বিচার চাইলো তাকেই অ্যারেস্ট করলেন। এটা অন্যায়। আমি কিন্তু ছাড়বো না। তারপর সে দৌড়ে পুলিশের গাড়ির সামনে গিয়ে সোহাগকে সান্ত্বনা দিতে লাগলো। সোহাগের চোখে জল। তুই একদম চিন্তা করিস না, আমি আছি, ঠিক আছে? কি হলো বলো তো, একবার দাদাকে পারলে খবর দিও। ডোন্ট ওয়ারি, আমি ভালো একজন উকিলকে নিযুক্ত করব। টেনসড হোস না, বুঝলি? আমি আছি তো। ওরা সোহাগকে নিয়ে চলে গেল। ততক্ষণে সুনন্দা ম্যাডাম বডিকে পোস্টমর্টমের অর্ডার দিয়েছেন। সুনন্দা ডক্টরকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা আমাকে জানাবেন ম্যাডাম। ইটস ভেরি ভেরি আর্জেন্ট। থ্যাংক ইউ। তিনি মাথা নেড়ে চলে গেলেন। পাশের পুলিশ ইন্সপেক্টর তার সঙ্গে গাড়িতে যাওয়ার সময় একটু ইতস্তত করছেন দেখে তিনি বললেন, স্যাম, যা বলার বলেই ফেলো, এত হেজিটেশনের কি আছে? না আসলে অ্যাকচুয়ালি ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না যে ওনাকে গ্রেপ্তারটা করা হলো কেন। ওনার মনে হয়েছে যে বাবার মৃত্যুটা অস্বাভাবিক, আর তাহলে কেন ওনাকে অ্যাকিউজ করা হলো? সেইটাই তো, নিজেকে বেশি সৎ প্রমাণ করার চেষ্টা করছে না তো? আমি ওকে তো গ্রেফতার করিনি, জাস্ট আমার অফিসে রাখছি ওকে অবজার্ভ করবো বলে, অ্যান্ড দ্যাটস ইট। পোস্টমর্টমের রিপোর্টটা পেয়ে গেলেই ছেড়ে দেব, যদি সব কিছু ঠিক থাকে তো। গাড়ি ওদের অফিসে এসে থামল। সুনন্দা সোহাগকে অবজারভেশন রুমে বসতে বলল, আর নিজে অন্য ঘরে বসে তাকে ওয়াচ করছেন। সোহাগ খুবই বিহ্বল হয়ে বসেছিল, মাঝে মধ্যে নিজের চোখের জল মুছছে, তারপর টেবিলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। একটু পরে সুনন্দা রায় সহ স্যাম ঘরে ঢুকলেন। মিস সোহাগ, প্লিজ কান্না বন্ধ করে আমাদের সাথে কোঅপারেট করুন প্লিজ, এটাতে আপনারই ভালো হবে। এই, দুটো চার বিস্কিট দিতে বল। চা এসে গেলে তিনি তাকে বিস্কিটের ডিশটা এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নিন। এবার তো বলুন, শুধু কি এই কারণ, নাকি আপনি কিছু চেপে যাচ্ছেন? মানে যে কারণে আপনার মনে হচ্ছে যে এই মার্ডারটা হয়েছে, সেই কারণটা? সোহাগ প্রথমে খেতে না চাইলে সুনন্দা ম্যাডামের ধমক খেয়ে রাজি হলো। সে খেতে খেতে একটু থেমে বলল, মানে আই কুডন্ট গেট ইট। মানে কাউকে সন্দেহ হচ্ছে কিন্তু আপনি সেটা বলতে চাইছেন না, এই আর কি। আমি এখনো ঠিক বুঝতে পারছি না, হোয়াট ডু ইউ মিন? মিস সোহাগ, পুলিশের ডান্ডা পিঠে পড়েনি তো, তবে সুর সুরিয়ে ঠিকই বুঝতে পারবেন। বলুন বলুন, আপনার দাদা আপনাদের সঙ্গে কেন থাকে না? কেসটা কি বলুন তো? সে অনেক কথা, বিয়ের পর থেকে সমস্যা, ব্যক্তিগত ব্যাপার। ওসব ব্যক্তিগত বলে টলে আর এখন কিছু হবে না, বুঝলেন তো? দাদার নাম ঠিকানাটা লিখে দিন। আর শুনুন, আপনি পোস্টমর্টমের রিপোর্ট এলে একবার আসবেন। আর হ্যাঁ, এখন এই এরিয়া ছেড়ে কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজ এলেও আপনি যাবেন না, আর বাইরে যাওয়া তো দূরের কথা। ওকে? সেরকম কিছু হলে এখানকার নাম্বার, আমার নাম্বার সব কিছু দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। অবশ্যই আমাদের জানাবেন। তাহলে কি এখন যেতে পারি? ঠিক আছে, কাল সকালে না হলেও বিকেলে বডি পেয়ে যাবেন। তারপর ওকে, আপনি এখন যেতে পারেন। সোহাগ উঠে বাইরে বেরিয়ে একটু বড় করে নিঃশ্বাস নিল। তারপর ওখানকার সব কাজ মিটিয়ে বাইরে আসার পর দেখল অনিশ ওর জন্য দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে সে একটু আশ্বস্ত হলো। সে ওকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। নিজের গাড়ি করে বেশ ভালো রোড সাইড একটা ধাবায় দাঁড়ালো। গাড়ি থেকে নেমে সোহাগকে নামাতে গেলে
সে অঝোর ধারায় তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অনিশ তাকে সান্ত্বনা দিচ্ছিল। সব ঠিক হয়ে যাবে, বি কুল বেবি। তারপর নিজেকে একটু সামলে নিয়ে একটু পরে ওরা ধাবায় ঢুকলো। সামান্য কিছু খেয়ে আবারও গাড়ি করে বাড়ির দিকে চলল। অনিশ সোহাগের পছন্দসই একটা গান চালাল, কিন্তু সোহাগ সেটা বন্ধ করে দিল। এরকম করলে চলবে কি করে বলতো? সোহাগ এবার একটু চিৎকার করে কাঁদো কাঁদো স্বরে বলল, ওরা আমাকে কেন সন্দেহ করছে বলতো? আমি নিজের মেয়ে, আমি তো তদন্ত চাইছি, তাহলে আমাকে কেন অ্যাকিউজ করছে? ওয়াই? ওখানে তোর ওপর কোনো টর্চার করেনি তো? তাহলে ওদের ছাড়বো না। বাবাকে বলে ফিজিক্যালের থেকেও মেন্টাল টর্চার মারাত্মক। আমার বাবাকে আমি, ওরা ভাবলো কি করে? উফ, no। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি ডার্লিং। অনিশ গাড়ি চালাতে চালাতে তাকে সান্ত্বনা দিচ্ছিল। তারপর সে ওর বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে বলল, তুই আজ একা থাকতে পারবি তো? না হলে চল আমার বাড়ি চল। আর কতদিন অন্য ঘরে থাকবো বল? ইটস মাই ডেস্টিনি, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু আজকের দিনটা অন্তত। তুই যদি এখানে থাকতে চাস চলে আয়, ভালোই লাগবে। বলে তারা একে অপরের চোখে চোখ রাখল। অনিশের বেশ ভালোই লাগলো, কিন্তু একটু দ্বিধা হলো। সে একটু ইতস্তত করায় সোহাগ হেসে বাড়ির দিকে পা বাড়ালো। অনিশ যে কি করবে, তার ওর সাথে থাকাটা কি ঠিক হবে? লোকে কি বলবে? মেয়েটা আজ রাতে একা একা থাকবে, এইসব ভাবতে ভাবতে সে পিছন থেকে তাকে একটা ডাক দিল। সোহাগ। সোহাগ ঘুরে তাকিয়ে দেখে গাড়ি লক করে অনিশ ফোনে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসছে। একটু বিজি আছি, আমি কল ব্যাক করছি, বাই। সোহাগের সামনে এসে ফোনটা কেটে একটু হাসল। সোহাগ আবার দরজা খুলতে খুলতে বলল, খুব তো এলি, এবার আমার সঙ্গে হরিমটর খা। এই বলে সে তির্যক নয়নে তার দিকে তাকালো। ঘরের মধ্যে ঢুকে সোহাগ বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুই একটা কাজ কর বুঝলি, উপরে দাদার ঘর থেকে বারমুড়া আর টি শার্ট পরে নে, টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোরও তো কম ঝক্কি যায়নি। অনিশ নিজে মোটামুটি রান্না করতে পারে, তাই সোহাগ আসার আগেই সে ম্যাগি আর ডিমের পোচ রান্না করে নিয়ে এলো। সোহাগ দেখে খুবই খুশি হলো, কিন্তু একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ইস, কোথায় আমি তোকে রান্না করে খাওয়াবো, তা না তুই আমার গেস্ট হয়ে নিজেই করে খাওয়ালি। সময় তো পড়ে আছে, পরে খাওয়াস। দুজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিল। শরীর ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ল। সোহাগের সকালে ঘুম থেকে উঠতে দেরিই হয়েছিল। মোবাইলটা খুলে দেখে 4-5টা মিসড কল এসেছে, দুটো তার দাদার আর একটা আননোন নাম্বার। সে ফ্রেশ হয়ে এলে অনিশ চা নিয়ে এলো। সোহাগকে দেখে হেসে বলল, গুড মর্নিং। ঘুম ভালো হলো? থ্যাংক ইউ, ব্রেকফাস্ট করে দিচ্ছি, খেয়ে বেরোস। অনিশ ডিশ দুটো নামিয়ে রেখে রান্নাঘর থেকে আরও দুটো প্লেটে কচুরি ও তরকারি নিয়ে এলো। সো সুইট, তুই আমার বাড়ি এলি আর তোকেই এত। তুই এক কাজ কর, ফোনগুলো আগে অ্যাটেন্ড করে নে, অনেকক্ষণ ধরে বাজছে বুঝলি। ইচ্ছে করছে না আসলে। ঠিক আছে, তুই যখন বলছিস। সোহাগ খেতে খেতে দাদাকে ফোন করলো। হ্যালো, কতবার ধরে কল করে যাচ্ছি তোকে, হ্যাঁ? আর এত বড় একটা অঘটন ঘটে গেল, আর একটু আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তুই তুই কি মানুষ? এখন তো জেনেছিস, রাখছি। বাবার বডি পোস্টমর্টমে গেল কেন? কেন গেল? আর তোকে পুলিশ অফিসার কেন সন্দেহ করছেন সেটা আগে বল। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বাবার শরীর খারাপের সময় এসেছিলি? দেখ, বাবা কিন্তু আমারও, আর তোর আন্ডারে ছিল, তোকে আমার ভরসা হয় না। তুই। সোহাগ ফোনটা কেটে দিল। অনিশের খাওয়া হয়ে গিয়েছিল। আহা, এই সময় মাথা গরম করে না। এই, আমি সামান্য কিছু বাজার করে রেখেছি, দেখে নিস প্লিজ। তুই বাজার করেছিস? দ্যাটস গ্রেট। আমি এখন আসছি রে,
কোনো দরকার পড়লে বলিস। অনি শেষে চলে গেল। সোহাগের ফোনটা হঠাৎ বেজে উঠল। সোহাগ দেখল একটা আননোন নাম্বারের কল। হ্যালো, আনা থেকে বলছি, ম্যাডাম আপনাকে একবার দেখা করতে বলেছেন, আর্জেন্ট। আমি আমি দুপুরের দিকে যাচ্ছি। ম্যাডাম এক্ষুনি আসতে বলেছেন, দেরি করবেন না, চট করে চলে আসুন। সোহাগ কি করবে কিছুই বুঝতে পারছে না। রান্নাবান্নাও নেই, ওখানে গেলে কটায় ফিরবে তার ঠিক নেই। এদিকে বডি ছেড়ে দিলে তার আবার অন্যরকম পরিস্থিতি। সে মামা, মাসি, কাকাকে ফোন করে সব জানালো। সবাই ব্যাপারটা শুনে অবাক হয়ে গেল। আসলে সবার একই প্রশ্ন, সে কি রে, আবার পোস্টমর্টেম করতে গেলি কেন? পোস্টমর্টম করতে গেলি কেন? বেকার ঝামেলা। সবারই বয়স হয়েছে, ছেলেপিলেরা কেউ বিদেশে, কারোর সময় নেই। পুলিশি ঝামেলা শুনে সবাই একটু পিছিয়ে গেল। পায়ের ব্যথা ইত্যাদি অজুহাত দেখিয়ে আসার ইচ্ছে থাকলেও যাবে কি করে এইসব কথা বলতে লাগলো। কেউ শ্মশানে পৌঁছলে, কেউ বা কাজ মিটলে জানাতে বলল। একবার ভাবলো অনিশকে জানাবে, তারপর ভাবলো সবেমাত্র ছেলেটা বাড়ি ফিরেছে, তাই সে একাই ম্যাডামের কাছে গেল। আসুন, বসুন ম্যাডাম। পোস্টমর্টম হয়ে গেছে, বডিটা নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। 1 মিনিট। আচ্ছা, কাল আপনি ঘুমের ওষুধ কেন এত দিয়েছিলেন? এত তো দিইনি, বাবার ঘুমের প্রবলেম ছিল, রাতে কিছুতেই ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে আমি 2টো ঘুমের ওষুধ দিয়েছি। এতে তো কিছু হবার না। না, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম। আসলে রিপোর্টে এটা লেখা আছে তাই। ওকে, বডি নিয়ে যান, কিন্তু মনে আছে তো আপনি বাইরে কোথাও যাবেন না কিন্তু। ওকে, যাই তাহলে। আপনার দাদার সাথে কথা হলো, অনেক কথা শুনলাম, জানলাম সম্পত্তি নিয়ে নাকি অনেক ঝামেলা হয়েছিল, আর তারপরেই নাকি বাবা স্ট্রোক হয়। না, মোটেও তারপরে নয়, তবে কিছুদিন আগে হয়েছিল, কিন্তু ও আসেনি পয়সা খরচ হবে বলে। যদিও বলতে পারে বাবার পেনশন ছিল, কিন্তু বউয়ের কথা শুনে এলো না কেন? আরে আরে, বসুন বসুন। আমারও না কেমন যেন সব কিছুই আজকাল ভুলে যাচ্ছি। কি হচ্ছে বলুন তো? সোহাগ চুপ করে বসল। মনের মধ্যে একটা কু গাইছে। তার এই হাসির পিছনে আসল রহস্যটা কিছুতেই বোধগম্য হচ্ছে না। তবে তাকে সে যতদূর চিনেছে তাতে সে বুঝতে পারছে যে ব্যাপারটা গুরুতর। সুনন্দা দরজার দিকে তাকাতেই সোহাগ চমকে উঠল। দরজার বাইরে তার দাদা দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আপনাদের মধ্যে কি ব্যাপার সেটা আমি জানি না, তবে লিগালি দেখতে গেলে আপনারা দুজনেই এই বডির উত্তরাধিকারী। কিন্তু ও তো বাবার খেয়ালই রাখতো না। দয়া করে বডিটা নিয়ে গিয়ে এইসব আপনারা বাড়িতে ফিরে আলোচনা করবেন প্লিজ। আমিও সেটাই বলছিলাম, চল আমরা বাবার কাজটা আগে শেষ করি। দুজনেই বডি নিয়ে শ্মশানে দাহকার্য সম্পন্ন করল। শ্মশান থেকে বেরিয়ে আসার সময় দাদা সোহাগকে ডেকে বলল, এই শোন, তুই বাড়িতে একা থাকবি না? না না, চল আমাদের কাছে কয়েকদিন থেকে আসবি। সদ্য বাবা চলে গেছেন, এই অবস্থায় একা থাকাটা ঠিক হবে না। সোহাগ বারণ করতেই যাচ্ছিল, কিন্তু অনিশ বলল, দাদা একদম ঠিক বলেছেন, কয়েকদিন সবার সাথে কাটিয়ে আয় না, তারপর না হয় থাক এখানে। কাকাও এসেছিলেন, তিনিও তাদের সমর্থন করাতে সোহাগের আর কিছুই বলার ছিল না। দাদার বাড়িতে ঢোকার পরই তার কেমন যেন একটা আনইজি ফিল হতে লাগলো। বৌদি বেশি কথা না বললেও আপ্যায়নের ত্রুটি ছিল না। সোহাগের ঘর দেখিয়ে দিয়ে দাদা বলল, আচ্ছা শোন, যা লাগবে নিজের মতো করে চেয়ে নিবি, ঠিক আছে? বিকেলে ঠাকুরমশাইকে আসতে বলেছি, তিনি এলে। সোহাগ যেন বিশ্বাসই করতে পারছে না এই দাদার সঙ্গে তার গতকাল অবধি কথা কাটাকাটি হয়েছে। সে হেসে মাথা নেড়ে তার দাদার হাত ধরে বলল, দেখ দাদা, যা হয়েছে ভুলে যাস, আমিও নতুন করে শুরু করতে চাই।
দাদাও একটু হেসে মাথা নেড়ে চলে যাচ্ছিল। এমন সময় সোহাগ মুচকি হেসে বলল, আচ্ছা মামুনি কোথায় রে? ওকে তো এসে থেকে দেখতেই পাচ্ছি না। ও কি স্কুলে গেছে? দাদার মুখটা যেন কালো হয়ে গেল। না রে, বাড়িতেই আছে, ও ঘুমোচ্ছে। রাতে খাবারের টেবিলে দেখতে পাবি। আচ্ছা একটু আসি। হ্যাঁ, সোহাগ একটু অবাকই হলো। এই ভর সন্ধ্যাবেলা কেউ কি ঘুমায়? কি জানি বাবা, হয়তোবা রাত জেগে পড়াশুনো করে। যাই হোক, তার বড়ই ক্লান্ত লাগছিল। সে ভাবল রান্নাঘর থেকে একটু চা বানিয়ে খাবে। তাই সে ঘর থেকে বেরোতেই দেখল বৌদি তার জন্য চা বিস্কুট নিয়ে ঢুকছে। সে দেখে একটু অবাকই হলো। আরে আমি তো যাচ্ছিলাম সবার জন্য চা বানাতে। পরে কখনো করো না হয়, আপাতত এটা খেয়ে নাও। আরেকটা কথা, আমাদের এখানে না আমরা রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, এই ধরো 9টার মধ্যে, ঠিক আছে? এই বলে সে চলে গেল। রাতের খাবার টেবিলে সবাই এসে বসল। অনেকদিন পরে আবারও ভাইজি সুমনার সাথে তার দেখা হলো। আগে দেখা হলেই সে পিসি পিসি করে জড়িয়ে ধরত, কিন্তু আজ তাকে বড় গম্ভীর মনে হলো। আসলে এত তিক্ততার ফলে হয়তো তার পক্ষে বাবা মার সামনে ফ্রি হতে সমস্যা হচ্ছে। সোহাগ ভাবল, ও তো ছেলে মানুষ, আমারই উচিত ওর সঙ্গে নিজে থেকে কথা বলে আবারও সম্পর্কটাকে স্বাভাবিক করা। বাবা, সুমনাকে তো ভারী মিষ্টি লাগছে। কতদিন পরে তোকে আবারও দেখলাম। সুমনা তার দিকে একবার চেয়ে আবারও খেতে লাগলো। দাদা ব্যাপারটা দেখে নিজে থেকেই বলল, আসলে আসলে আজকাল ও একটু আপসেট আছে। কি মা, পিপি কি বলছে তুমি উত্তর দাও। তুমি গুড গার্ল না? সে তার দিকে কিরকম অদ্ভুত একটা দৃষ্টিতে তাকালো। সোহাগের কেমন যেন একটা মনে হলো সে তার দিকে ঠিক নয়, তার পিছনে কাউকে দেখছে। সোহাগ এবারে পিছনে দেখে তার দিকে একটু তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু তার দৃষ্টি ঠিক পিছনে নিবদ্ধ। কেউ ও আবারও এখানে কেন এসে দাঁড়ালো? ওকে যেতে বলো, ওকে যেতে বলো, ওকে যেতে বলো না মা, ওকে যেতে বলো। কোথায়? কেউ নেই তোমার? কই, কেউই তো নেই, কোথাও কেউ নেই মা। ওর বাবা মা খুবই বিচলিত হয়ে পড়ল। ওরা আপ্রাণ ওকে বোঝানোর চেষ্টা করছে ওখানে কেউ দাঁড়িয়ে নেই। দেখো, আমি পিছনে যাচ্ছি, এখানে কেউ নেই। তুমি কি দেখেছো? একদম একদম ভয় পেও না। সবাই বোঝালেও সে চিৎকার করে তার মায়ের বুকের মধ্যে মুখটা গুঁজে দিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে দেখল। একটু পরে আবার সব ঠিক হয়ে গেল। তার মা বাবা বিহুবলের মতো তাকে বোঝানোর চেষ্টা করছে আপ্রাণ। তার মাথায় হাত বোলাতে বোলাতে চোখের জল মুছে বৌদি তার মেয়েকে বলল, এবার একটু খেয়ে নাও মা, তুমি তো ভালো করে খাচ্ছই না কিছু, এইরকম করলে চলবে কি করে? ও তো খালি আমার দিকে তাকিয়ে কিসব বলছে আর ডাকছে। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো না মা, ওকে চলে যেতে বলো না মা, প্লিজ ওকে চলে যেতে বলো। বলবো মা, বলবো, নিশ্চয়ই বলবো। তুমি এবার একটু কিছু খেয়ে নাও, চলো। ও যে আবারও আসবে, ও যে আবারও আসবে মা, ও যে আবারও আসবে, ও যে আবারও আসবে। না না না, ও আসলে আমি ওকে তাড়িয়ে দেবো। কিচ্ছু চিন্তা করিস না মা, আমি ঠিক তাড়িয়ে দেবো, দেখিস, একদম ভয় পায় না। এবার ওর মা অল্প অল্প করে তাকে খাইয়ে দিল, কিন্তু তার চোখে মুখে তখনও একটা আতঙ্কের ছাপ বেশ স্পষ্ট। সোহাগ সুমনার এই অবস্থা দেখে বেশ শকড।
তার দাদা বৌদির সঙ্গে যাই হোক না কেন, এটা সে একেবারেই আশা করেনি। সুমনা অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে যাচ্ছে, আর বারে বারে এই দিকে তাকিয়ে রয়েছে। কোনো মতে খাওয়া শেষ হতেই আবারও সে চিৎকার করে উঠল। হই 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 এসেছে, হই এসেছে। বাপি, বাপি ওকে যেতে বলো, ওকে যেতে বলো বাপি। হো, কেন কেন আমাকে ওটা ভয় দেখাচ্ছে কেন? আমি ওর কী ক্ষতি করেছি বাপি? আমি ওর কী ক্ষতি করেছি? সবসময় ওকে ভয় দেখায়, সবসময় সবসময়। এই বলতে বলতে সে তার নখ দিয়ে তার মায়ের হাতটা জোরে চেপে ধরল, আর তার মা দাঁতে দাঁত চেপে জোরে চিৎকার করে উঠল। সোহাগ দেখল সেখান থেকে রক্ত পড়ছে। সোহাগ আর থাকতে না পেরে উঠে গিয়ে তাকে ধরে একবারে জোরে ঝাঁকিয়ে বলল, দেখ, ভালো করে তাকিয়ে দেখ, কেউ কোথাও নেই। কেন তুই এরকম পাগলামি করছিস? তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও তোমাদের দেখা দিচ্ছে না। বিশ্বাস করো, ও ঠিক ওখানেই বসে আছে। তোমরা বিশ্বাস করছো না দেখে খুব মজা পাচ্ছে। ওই দেখো, ওর লম্বা টসটসে লালা ভর্তি জিভটা ইস চেটে নিল। আরে, সে দৌড়ে মাকে ঠেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বৌদি নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু সোহাগ সামনে থাকায় তাকে ধরে ফেলল। দাদাও ওর পিছনে দৌড়ে চলে গেল। বৌদি তাকে ধরে কোনো মতে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহাগ অবাক হয়ে গিয়েছে। সে তাকে জিজ্ঞেস করলো, কবে থেকে ওর এইসব হচ্ছে? ওর তো মনে হয় একটু ডাক্তার দেখানো উচিত। তাও দেখিয়েছি, খালি ওই নার্ভের আর ঘুমের ওষুধ দেন। ঘুমের ঘোরের মধ্যেও চিৎকার করে ওঠে। তুমি খেয়ে নাও, এসব আমাদের রোজকার ব্যাপার। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এলাম। এই তোমরা এখনো খাওনি? কি গো, তুমি ওকে বলবে তো? তোর জন্য ওয়েট করছিলাম, এবার একসাথে খাবো। এরপর ওরা সকলে চুপচাপ খাওয়া দাওয়া শুরু করলো। রে, তুই তো খাচ্ছিস না। ওকে ওকে একটা মাছ দাও, খা। আমাকে ব্যাপারটা একটু ডিটেলসে বলতো। একদিন স্কুল থেকে ফেরার পরই এটা হলো। ও বলেছিল ওর এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। এখন ক্লাস 11-এ উঠলো, তাই ওকে একটু স্বাধীনতা তো দিতেই হবে। এরপরে বাইরে গিয়ে পড়াশোনা করতে হতে পারে। তাই ওর মা ও আর ওর সঙ্গে যায়নি। নিমন্ত্রণ থেকে রাতে ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। এখন একাই শোয়, কোনো সমস্যা হয়নি। হঠাৎই সেদিন মাঝরাতে ধড়াম করে আওয়াজটা শুনে না অবাক হয়ে গেলাম। আমরা প্রথমে শুনতে পাইনি। আমি বলছি, আসলে না আমার রাতে অনেক ওষুধ থাকে, তো ওই মাঝরাতের দিকে আমাকে টয়লেটে উঠতে হয়। এসি চলায় আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমি টয়লেট থেকে বেরোতেই একটা দড়াম করে আওয়াজ পেয়ে ওর বাবাকে ডাকি। আসলে আমি ভাবছিলাম হয়তো চোর হবে, কিন্তু তারপর আমরা সব লাইট জ্বালিয়ে চেক করেও যখন কিছু পেলাম না, তখন নিশ্চিন্ত হয়ে একবার ভাবলাম যে সুমির ঘরটা ঘুরে দেখি। তো ওর ঘরে ঢুকে আমার মাথা ঘুরে যায়। ও মাটিতে শুয়ে কেমন যেন থরথর করে। আমরা ওকে ধরে তুলে বসাতে ও যেন সম্বিত ফিরে পেল। ও না কাউকে দেওয়ালের দিকে দেখিয়ে কাঁদছিল। ওর সারা জামা ওই এসির ঠান্ডাতেও ঘেমে চুপচুপে হয়ে গেছে, ততর করে কাঁপছে। আমি ওকে ধরে তোর মতো ঝাঁকাতেই না, ও আমাদের জড়িয়ে ধরে কাঁদছিল, খুব কাঁদছিল। তারপর অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবাই ওই একই ধরনের ওষুধ দেয়। তাতে ও স্কুলে যেতে পারে না জানো।
এই মাস 2 পুরো বাড়িতে বসে। স্কুলে গিয়েও একবার ওই রকম হবার পর থেকে ম্যাডামেরা আর সুস্থ না হলে স্কুলে যেতে বারণ করে দিয়েছে। এত ভালো মেয়েটার কেরিয়ার পুরো নষ্ট হয়ে গেল। বলে সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। ওর দাদাও মাথায় হাত দিয়ে বসে রইল। মাঝে মধ্যে সেও যে চোখের জল মুছছে। তার আর বুঝতে বাকি রইল না সমস্যার শিকড় অনেক গভীরে পৌঁছেছে। দেখ, এইভাবে চুপ করে বসে থাকলে তো হবে না। কি করব বল, সবই তো দেখলাম। আমি বলি কি, আমার একজন সাইকিয়াট্রিস্ট জানা আছে, তাকে একবার দেখা। বাবাকেও উনি শেষের দিকে ট্রমাটা হবার পর থেকে চিকিৎসা করতেন। আচ্ছা সোহাগ, তোমারও কি ওই ম্যাডামদের মতো মনে হয় যে আমার মেয়ে পাগল? না গো, আমি তো তা বলিনি। আসলে এটা কিন্তু ওনারাই ভালো চিকিৎসা করতে পারবেন। একবার গিয়ে দেখোই না। দেখো, তোমার আর অন্য কোনো উপায় জানা আছে? তাহলে একবার চেষ্টা করি, দেখা যাক না। আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় উপরে ওরা আবারও সুমনার চিৎকার শুনতে পেল। ওরা সবাই দৌড়ে উপরে গেল। সেখানে গিয়ে ওরা সুমনার ঘরে ঢুকে দেখল সে বিছানায় শুয়ে থরথর করে কাঁপছে। কোনো কথা বলতে পারছে না, তার সারা শরীর কাঁপছে। বৌদি তার কাছে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। মামনি, মামনি কি হলো? কি হয়েছে মা তোর? কি হয়েছে শোনা? আমার কাছে আয়, আমার কাছে আয়। শান্ত, প্লিজ শান্ত, শান্ত। বলো, বল। ও কেন আসে আমার কাছে? কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বল, বল কি হয়েছে? ও গো, তুমি ডাক্তারকে ফোন করো প্লিজ। ওকে এই অবস্থায়। দাঁড়াও দেখছি। এখন কি উনি ধরবেন? কি জানি। বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল। সুমনার চোখ মুখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, ঠোঁট দুটো কাঁপছে, যেন কিছু বলার চেষ্টা করেও পারছে না। সোহাগ নিচে দাদার গলার আওয়াজ পেল। সে ডাক্তারকে ফোন করছে, কিন্তু তিনি ধরছেন না। সোহাগ কিছু বুঝতে না পেরে দৌড়ে গিয়ে সুমনার শরীর ধরে ঝাঁকালো। একটু পরে তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সে ধরপড়িয়ে উঠে কাঁপছে, তারপর রীতিমতো হাঁপাতে লাগলো। কি মা, কি ঠিক আছিস? ঠিক আছিস? এখন কেমন লাগছে বল? আজও আমার কাছে এসে আমার বুকের ওপর বসেছিল। আমার দম বন্ধ হয়ে গেছিল, কথাই বলতে পারছিলাম না। বুকের ভেতর এখনো ধুকপুক করছে। দেখো দেখো। সোহাগ তাকে একটা জলের বোতল এনে দিল। সে ঢকঢক করে জল খেল। ভগবান, আমার মেয়েটা। তার মা অঝরে কাঁদতে কাঁদতে তার বুকে পিঠে হাত বোলাচ্ছে। সোহাগ বাইরে বেরিয়ে ওপর থেকে তার দাদাকে ডাকল। সেও দৌড়ে এসে মেয়ের পাশে বসল। মামনি, ঠিক আছিস তো? কি হয়েছিল মামনি? কি হয়েছিল? তাকেও সে একই কথা বলল। তার সঙ্গে তার মা বাবাও কাঁদছে। তাকে শান্ত করার পরে বহু কষ্টে ঘুম পাড়িয়ে ওরা বাইরে এলো। বোন তুই ডাক্তারের সাথে যোগাযোগ করতো, আমি ওকে একবার দেখিনি। একবার দিদির থেকে চেষ্টা করি। সোহাগ মাথা নেড়ে নিচে নেমে এলো। তার সুমনার জন্য বড্ড খারাপ লাগছে। এত মিষ্টি একটা মেয়ে, যদিও তার এসব অভিজ্ঞতা আগেও আছে, কারণ তার বাবার ক্ষেত্রে এসব সহ্য করেছে, কিন্তু তার একটা বয়সে এসে এসব হয়েছিল। আর এই বয়সে সে আর এসব নিতে পারছে না। সবেমাত্র বাবার মৃত্যু হয়েছে, তার শোক এখনো কাটিয়ে উঠতে পারল না। তার উপর
তাকে ভালো করে ঘুমোতে হবে। বাবার ঘুমের ওষুধ তার ব্যাগের মধ্যেই ছিল। সে সেটা খেয়ে শুয়ে পড়ল। হঠাৎই ধরপড়িয়ে উঠে বসল। নিজেকে সামলে নিয়ে প্রথমে মনে করতে পারছে না সেটি কোথায় আছে। তারপর দরজায় নক শুনল। চারপাশে তাকিয়ে সে দেখল সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দরজা খুলতেই দেখল বৌদি হাসি মুখে দাঁড়িয়ে। আসলে সুমি তোমাকে ডাকতে বলল। টেবিলে জলখাবার দেব? তুমি দাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখল সবাই তার জন্য ওয়েট করছে। আর সবচেয়ে ভালো লাগলো সুমনাকে দেখে। সে তার দিকে তাকিয়ে রয়েছে। সোহাগ বসতেই গরম লুচি আর তরকারি বৌদি সার্ভ করল। সোহাগ তার দিকে হেসে বলল, তাহলে কেমন আছিস? সে মাথা নেড়ে খেতে লাগলো। সোহাগ দাদা বৌদির সাথে গল্প করছে আর চোখে সুমনাকে দেখল। সে মাথা নিচু করে এক মনে খেয়ে যাচ্ছে। কিরে, কিছু বল, তুই তো আগে বকবক করেই যেতিস। সে তার দিকে কেমন অদ্ভুতভাবে যেন একটা তাকালো। তার দৃষ্টিতে কেমন একটা ভয়। তোমার পিছনে কে দাঁড়িয়ে? কে? ও তো পর্দা। সে উঠে পর্দাটা সরিয়ে দেখল কেউ নেই রে, নোবডি। এই, তোর লুচি তরকারি কেমন লাগে? আমার তো দারুণ লাগে। ভালো। সোহাগ তাকে আরো কথা বলতে গেল, কিন্তু সে হ্যাঁ নায় উত্তর দিয়ে ছেড়ে দিল। তারপর উঠে গটগট করে উপরে চলে গেল। দেখছিস তো? হ্যাঁ, তুই একবার ডাক্তারের সাথে যোগাযোগ কর। আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখাবো, প্লিজ। সে মাথা নেড়ে উঠে গেল। দাদা, আজ রাত 9টায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। কালও বাইরে চলে যাবে, কিন্তু তোরা তো তাড়াতাড়ি শুয়ে পড়িস। কি করব? তুই তুই কনফার্ম করে দে, আমি আজই ওকে দেখাবো। সোহাগও মাথা নেড়ে চলে গেল। রাতে ডক্টর শিউলির কাছে ওরা গেল। তিনি ওর মা, বাবা এবং সুমনার সাথে আলাদা আলাদা করে কথা বললেন। তারপর সুমনাকে বাইরে বসতে বলে মা বাবাকে ডেকে বললেন, আরে চিন্তা করবেন না, এটাকে স্লিপ প্যারালিসিস বলে। আপনার বাবারও ছিল, কিন্তু ওনাকে যখন আমি দেখলাম তখন একদম শেষ সময়। যাই হোক, চিন্তা করবেন না, এটা ভালো ঘুমের অভাবেই হয় জেনারেলি। কিন্তু ও যে সব সময় কাউকে দেখতে পাচ্ছে, এটা কেন হচ্ছে? আচ্ছা, ওকে কি ভূতে ধরলো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আমরা চোখের সামনে ওকে আর এভাবে দেখতে পাচ্ছি না। আমি ফিল করতে পারছি একজন মায়ের উপর দিয়ে যে কি যায়, সেটা আমি অনুভব করতে পারছি। তবে এই স্লিপ প্যারালিসিসের বিভিন্ন সিমটমস আছে। অনেকেরই এটা থাকে, বিশেষ করে ওদের বয়সের ছেলে মেয়েদেরই এটা বেশি থাকে, কিন্তু সেটা কন্ট্রোলের মধ্যে থাকলে ভালো। ওর ক্ষেত্রে ক্রমশ এটা খারাপের দিকে যাচ্ছে, সেটাই বড় চিন্তার। ওর ডিপ স্লিপটা ভালো দরকার। আমি আপনাদের এই বিষয়ে একটা ধারণা দিচ্ছি, তাহলে আপনাদেরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। জানেন তো, আমাদের ঘুমের অনেক পর্যায় থাকে। গভীর ঘুমের পর্যায় ও পাতলা ঘুমের পর্যায়। এই পাতলা ঘুমের সময় আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, একে রেম বলে। গভীর ঘুমের সময় আমাদের শরীরের অনেক কিছু রিপেয়ার হয়, কিন্তু রেম পিরিয়ডে এসব কিছু হয় না। প্রথমে হালকা, গভীর, আবার হালকায় রেম পর্যায়। এর মাঝে গভীর ঘুমের পর্যায়কে স্কিপ করলে এই ধরনের প্রবলেম হয়। অনেক কিছু মনে হয়, বুকের মধ্যে কেউ চেপে বসে আছে, কেউ ক্ষতি করতে চাইছে ইত্যাদি। এই সময় কেউ আমাদের মারছে, এটাও মানুষ ভাবে। নিজেকেও মানুষ মারতে পারে। সেটাকে রেজিস্ট করার জন্য ব্রেন গাবা, গ্লাইসিন এই ধরনের নিঃসরণ করে। এতে মানুষ প্যারালিসিসের মতন হয়ে যায়।
তাই নিজেকে মারতে বা কারোরই ক্ষতি করতে পারে না। বেশি গভীরে গেলাম না, এগুলো ভালো ঘুম না হলে, দুশ্চিন্তা থাকলে এইসব হয়। এতে চিন্তার কিছুই নেই, আমি ওষুধ দিচ্ছি, একটু ঘুম হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ওকে? ওনার কাছ থেকে কিছুটা আশ্বাস পানি পেয়ে তারা ফিরে এলো। ডাক্তারের সাথে কথা বলে ওরা বেশ খুশি। ওষুধ কয়েকদিন খাওয়াতেই সুমনার শারীরিক ও মানসিক বেশ উন্নতি হচ্ছিল। কয়েকদিন পরে সকালে সুমনাকে আজ বেশ ঝরঝরে দেখাচ্ছে। সোহাগ দেখল সে মা বাবার সঙ্গে গল্প করছে। তাকে আসতে দেখে তার দাদা বলল, বহুদিন বাদে বুঝলি, মেয়েটা আমার একটু ভালো করে হাসলো। এই বলে দাদা সোহাগের হাতটা চেপে ধরল। তার ভেজা চোখের কোণটা বহুদিন পর আনন্দের ছোঁয়ায় সিক্ত হলো। এই মা, তুই ওই ঘটনাটার কথা পিপিকে বল। জানো তো পিপি, আমাদের স্কুলে একটা ছেলের নাম দার কাক। একদিন আমরা ক্লাস করছি, আর ঠিক তখনই দুটো দার কাক ওর স্কুটির উপর উঠে কি লড়াই। আমরা প্রথমে দেখতে পাইনি, তারপর আমাদের একটা ছেলে ক্লাসের জানলা দিয়ে দেখালো, আর যা হয় মুহূর্তে সারা ক্লাসে সেটা ছড়িয়ে গেল। আর তারপর তাকে কি ট্রোল করা যে হলো, কি বলবো। সে ম্যাডামকে উঠে দাঁড়িয়ে বলতে গেলে ম্যাডামও তো হো হো করে হেসে উঠলো। আর যাই কোথা, ও গুম হয়ে বসে রইল। এরপর কম্পিউটারে তার এটা নিয়ে প্রোগ্রামিংও করেছিল। তার মা বাবা তার এই হাসি দেখে অনেকদিন পর একটু শান্তি পেল। তাদের দু চোখে আনন্দের অশ্রু টলটল করছে। ডক্টর শিউলিকে ওর দাদা ফোন করলো। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, অনেক। আমার মেয়েটাকে আপনি নতুন জীবন দিলেন। এতে ধন্যবাদের কিছু নেই, আপনি কিন্তু ওষুধটা চালিয়ে যাবেন। এই আমাকে একবার ফোনটা দাও না। হ্যালো, হ্যাঁ আমি না সুমনার মা বলছি। হ্যাঁ, আচ্ছা ও কি স্কুলে যেতে পারবে? কেন পারবে না? ওকে স্কুলে অবশ্যই পাঠাবেন, তবে এই মুহূর্তে পড়াশোনার জন্য বেশি চাপ দেবেন না। আর তাছাড়া আমি সামনের সপ্তাহে শেষের দিকে ফিরবো, আর এই কয়েকদিন একটু আনঅ্যাভেলেবল থাকতে পারি। আর তারপর একদিন আসবেন মেয়েকে নিয়ে। আসলে বলছেনই তো, একটু পরিবারকেও সময় দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথা রইল, রাখলাম তাহলে, বাই। তাকে আবারও ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিল। সুমনা আবারও স্কুলে যেতে পারবে শুনে এক পা ঘুরে নিল। তার খুব আনন্দ হচ্ছে। সে তার মা বাবাকে জড়িয়ে ধরল। তার বাবা মাও খুব খুশি। যাই হোক বাবা, একটা অভিশাপ থেকে যেন নিষ্কৃতি পেলাম। মেয়েটার কেরিয়ার একেবারে শেষ হয়ে যাচ্ছিল। দুই দিন পরে স্কুল থেকে ফিরে দেখল তার পিপি একটু গম্ভীর মুখে তার বাবা মার সাথে কথা বলছে। ওকে তাড়াতাড়ি স্কুল থেকে ফিরতে দেখে ওর বাবা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি? শরীর টরীর ভালো আছে তো নাকি? সে এসে কেমন থম মেরে একটা চেয়ারে বসে পড়ল। কোনো কথা বলল না। তারপর সে ওয়াক করতে করতে টয়লেটের দিকে ছুটে গেল। তারপর বেশ খানিকটা বমি করলো সেখানে। তার মা বাবা দৌড়ে গেল। কিরে কি হলো? এই মামনি, কি হলো তোর? এ কি হলো তোর? সুমনা টয়লেট থেকে বেরিয়ে এসে চেয়ারে বসলো। বাবা, ওর শরীরটা বড্ড খারাপ করছে। বেশ কিছুক্ষণ পরে সে বেশ বিধ্বস্ত হয়ে বেরিয়ে এলো। তারপর আবারও সে টয়লেটে ঢুকে বমি করল। ও বাবা, আমি আর পারছি না। আমি পারছি না মা। হ্যাঁ রে, স্কুলে কিছু খেয়েছিলি?
আমিও জীবিত, নিজেদের টিফিন শেয়ার করে খাই, সেরকম আজও খেয়েছি, রোজই তো খাই। কি খেয়েছিলি? চাউমিন। ও আমার ফ্রেঞ্চ টোস্ট খেয়েছিল। মেয়েটা ভালো তো? মানে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে, ওরা আমাদের খুব ক্লোজ। আর ওর বাবাই তো লয়ার, যে তোমার বিপক্ষে কোর্টে। আবারও ওই সব কথা কেন তুলছো? পাস্ট ইজ পাস্ট। সোহাগ চুপ করে গেল। তারপর সে সুমনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এখন ওয়েদারটা খুব খারাপ তো, ফুড পয়জনও হতে পারে। যত বেরিয়ে যাবে ততই দেখবি শরীরটা সুস্থ হয়ে যাবে। এরপর সুমনার ক্রমাগত বমি ও পায়খানা হতে লাগলো। একসময় তার শরীরটা যেন আর চলছে না। প্রায় 30-40 বার হলো। সে একেবারে ঝিমিয়ে পড়ল। সোহাগ তাকে মেট্রোনাইড্রোজোল ট্যাবলেট এবং ইলেকট্রলের জল খাইয়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষে একবার সে টয়লেটে যেতে গিয়ে মাটিতে পড়ে গেল। তখন তাকে ধরে কোনো মতে বসালো। সে তার মাকে জড়িয়ে ধরেছে। তার মা অঝরে কেঁদে চলেছে। সোহাগের দাদা বিহ্বল হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। সোহাগ চারপাশটা একটা ক্লিনিং মপ দিয়ে পরিষ্কার করছে। সুমনা প্রায় অচৈতন্য হয়ে তার মায়ের বুকের উপর পড়ে রয়েছে। সোহাগের দাদার কণ্ঠস্বর শুনে সবাই চমকে উঠল। না বললেই হলো, হ্যাঁ? তোমার মেয়েই দায়ী। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি তোকে কিছুতেই ছাড়বো না বলে দিলাম, কিছুতেই ছাড়বো না। সুমনা ওই অবস্থায় জড়ানো গলায় তার বাবাকে ডাকল, কিন্তু তার অতি ক্ষীণ কণ্ঠস্বর তার কর্ণগোচর হলো না। কি গো, শোনো না, মেয়ে ডাকছে তো, এসো এদিকে। বল মামনি, কি কি বলছিস? বল বল। বাপি, তুমি ওকে কেন বলছো? ও আজ সারাক্ষণ ওকে কত হেল্প করেছে জানো? আমার এতদিনের স্কুলের সমস্ত নোটস আমাকে দিয়েছে। আমার শরীর কেন খারাপ হলো আমি জানি না, বাট ও কিছু করেনি, আমি শিওর। তাহলে তোর শরীরটা এতটা খারাপ হলো কি করে? এমনি এমনি তো হয়নি। তোর মা নিজের হাতে তোর খাবার দিয়েছে, তুই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিস, আর কোথাও কিচ্ছু খাসনি। তাহলে আর কি কারণ হতে পারে বলতো? সে চুপ করে রইল। সোহাগের দাদা উত্তেজিত হয়ে বলল, ঠিকই বলেছিস, ও ফার্স্ট হতো তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওকে মনে মনে হিংসে করত। আমি দেখছি। দরজা খুলেই দেখল এক দম্পতি তার কন্যা সন্তান নিয়ে দাঁড়িয়ে। ভদ্রলোককে দেখে সে চিনতে পারলেও এ সময় তাকে দেখে সে একটু অবাকই হলো। আমার মেয়ে সুমনার বন্ধু, আমি একটু ভেতরে আসতে পারি? কে কে? বলতে বলতে সে এগিয়ে এসে কিছু বলার আগেই তারা দরজা দিয়ে ঢুকে পড়ল। ভদ্রলোক সোহাগের বাবাকে জড়িয়ে ধরে বলল, পরে গালাগালি করো, আগে মেয়েটাকে দেখতে দাও। মহিলা ও মেয়েটা সুমনার কাছে চলে গেল। তাকে দেখে সুমনা একটু হেসে বলল, আয় পিউ, ভেতরে আয়। কি হয়েছে ওর? সোহাগের বৌদি তাকে সবকিছুই বিস্তারিত বলল। পিউয়ের বাবা এবার বাইরে বেরিয়ে এসে কাকে যেন নিয়ে ঘরে এলো। আসুন, একবার দেখে নিন প্লিজ। উনি আমাদের পাশের বাড়ির কাকু, নাম করা ডাক্তার, রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। সোহাগের দাদার চোখ জলে ভিজে গেল। সে শুধু হাত জড়ো করল। তিনি তার হাত দুটো ধরে আরও কিছু বলার আগেই তিনি বললেন, ও তো আমারও মেয়ে, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। এরকম সিচুয়েশনে কার মাথা ঠিক থাকে বলো? সোহাগ কিন্তু অবাকই হলো। একে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, ভয়ঙ্কর বিষক্রিয়া হয়েছে ওর শরীরে। এক্ষুনি না নিয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে।
অ্যাম্বুলেন্সটা কি তাহলে? না, সেই সময়ও নেই আমার কাছে, সেই ইঞ্জেকশনটা এখন নেই। ওকে এক্ষুনি নিয়ে যান, আমি ডাক্তার রেকমেন্ড করে দিচ্ছি। ওকে ওকে আমাদের গাড়িতে করে নিয়ে চলুন। ওরা বেরোতেই যাচ্ছিল, কিন্তু সোহাগ বলল, সুমনার যা অবস্থা তাতে ওনার গাড়ি পুরো নোংরা হয়ে যাবে, ও তো কন্ট্রোলই করতে পারছে না। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি না হয় হসপিটালে বলে দিই, ওরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে। আপনার কি পাগল হয়ে গেছেন নাকি? দেখুন, ও প্রায় সেন্সলেস হয়ে গেছে। দেরি করলে সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। আর বাইপাসের ধারে ওই নার্সিংহোম থেকে আসতে মিনিমাম 45 মিনিট লাগে। আমি ক্যাব বুক করে দিয়েছি, 10 মিনিটে আসছে। ভালো করেছিস। চোখ খোল মা, মারে চোখ খোল একটু, আর একটু ওয়েট কর মা, তোকে নার্সিংহোমে নিয়ে যাব। ওঠ ওঠ না মা। একটু শান্ত হও। তুমি তুমি এভাবে ধৈর্য হারালে কি করে চলবে বলো? একটু শান্ত হও প্লিজ। ডাক্তারবাবু চলে গেলেন। পিউয়ের বাবা ড্রাইভারকে বললেন ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে ফিরে আসতে। পিউয়ের মা সুমনার গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। এই গাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, কি গো একটু দেখো না। পিউয়ের বাবা এসে হাতের পালস 2-3 বার চেক করেও ঠিকমতো পাচ্ছে না। তার মুখ গম্ভীর হয়ে গেল। আর কতক্ষণ লাগবে একটু দেখবেন? সোহাগ দেখে ফোন করলো, তাকে ডিরেকশন দিল। প্রায় এসেই গেছে, আর কয়েক মিনিট। একটু পরে এলে ওরা সবাই মিলে ধরাধরি করে তাকে গাড়িতে তুলল। তারপর ওই গাড়িতে সোহাগের দাদা বৌদি সুমনাকে নিয়ে উঠল। আমি বাড়িতে থাকছি, তোরা নিশ্চিন্তে যা। ওরা বেরোতেই পিউয়ের গাড়িও চলে এলো। ওরাও পিছন পিছন নার্সিংহোম গেল। নার্সিংহোম পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে এলো। এত ভিড় ওখানকার ডাক্তাররা সামলাতে পারছিলেন না। এদিকে সুমনা তখন একদম নিস্তেজ হয়ে পড়েছে। সুমনার মা ও বাবা দৌড়ে বারবার ডাক্তারদের বলছেন এদিকে আসার জন্য। বহু কষ্টে একজন ডাক্তারকে তারা নিয়ে এলেন। তিনি ভালো করে টেস্ট করে কাকে যেন ডাকলেন। সেও এসে ভালো করে পরীক্ষা করে গম্ভীর মুখে বলল, ও মাই গড, ভেরি সিরিয়াস। নার্স, ওনাকে এক্ষুনি বাইপাপ দিন। তারা ইঞ্জেকশন পুশ করলেন। তারপর তাকে ওয়ার্ড বয়রা ধরে সাইডে নিয়ে চলে গেলেন। সুমনার মা বাবা চুপ করে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। পিউয়ের বাবা মা চলে এসেছিলেন। তিনি ওদের সাথে যেতে বললেন, কিন্তু ওরা তখন দুজনেই অঝরে কেঁদে চলেছে। পিউয়ের বাবা দৌড়ে গেলেন। দূর থেকে দেখলেন তাকে বাইপাপ দেওয়া হচ্ছে। সুমনার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। ততক্ষণে সুমনার মা বাবা দুজনেই চলে এসেছিলেন। একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বললেন, I'm sorry. She is no more. আপনারা ওকে 4 ঘন্টা বাদে নিয়ে যাবেন। আমার যা ফর্মালিটি করার আমি করে দেব। ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুমনার মা বাবা ভেতরে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। একটু পরে তাদের বাইরে নিয়ে এলো। পিউয়ের বাবা সুমনার জন্য নতুন জামা, আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে এলেন। নার্সিংহোমে একটা কাজে সুনন্দা রায় এসেছিলেন। তিনি সুমনার বাবা মায়ের কান্না শুনে দৌড়ে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে সব শুনলেন। তারপর তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বললেন। 4 ঘন্টা বাদে বডি পাবার পরে সুমনাকে সুন্দর করে সাজিয়ে বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হলো। সুমনার বাবা সবকিছুই করলেন। এত মিষ্টি মেয়েটার নশ্বর শরীর শুধু এক মুঠো ছাইতে পরিণত হলো। বার্নিং ঘাট থেকে ফেরার পর সোহাগের দাদার থেকে বৌদি যেন পাথরের মতো হয়ে গেল। সোহাগ কয়েকদিন তাদের অনেক দেখাশোনা করেছে। শুধু বেঁচে থাকার জন্য জীবন অতিবাহিত করছে তারা। আসলে জীবনের লক্ষ্য যদি শেষ হয়ে যায় তবে আর কিছুই থাকে না, শুধু শূন্যতায় ভরা এই জীবন। একদিন সকালে সোহাগ চায়ের কাপ হাতে টেবিলে এসে বসল।
সে দাদাকে বলল, আর কতদিন এইভাবে বাড়িতে থাকবি বল? এবার তো অফিসে যেতে হবে। আমার কোনো অফিস নেই রে। বহুদিন হলো কোম্পানি আমায় স্যাক করে দিয়েছে। এতকাল এটাই চিন্তা ছিল, মেয়েটাকে পড়াবো কি করে। ভগবান আমাদের সেই চিন্তা থেকেও নিষ্কৃতি দিয়েছে, নিষ্কৃতি দিয়ে দিয়েছে। সোহাগ অবাক হয়ে চুপ করে বসে রইল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আসলে ওই জন্যই তো তোকে ওই বাড়িটা লিখে দিতে পারছিলাম না, কারণ এই বাড়িটাই হয়তো বিক্রি করে নয়তো ভাড়া দিয়ে গ্রাস আচ্ছাদন করতে হবে। বাজারেও আমার অনেক দেনা হয়ে গেছে জানিস, আর ওই বাড়িতে আমরা সবাই আবারও একসাথে থাকবো। তোর মতো আমারও তো একই অবস্থা। আমি ওই বাড়ির নিচটা ভাড়া দিয়ে চালাবো ভাবছি, আর উপরে আরেকটা ঘরে আমি নাচের স্কুল করব। তুইও তাই কর না, দুজনের নামে দুটো বাড়িই থাক। তুই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি কিছু ভাব। সুমনা আর নেই, ফলে তোর তো পরের জেনারেশনের সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনাও আর নেই, আর একসঙ্গে থাকা আমার পক্ষে অসম্ভব। আজই আমি আমার নিজের বাড়ি চলে যাচ্ছি। আশা করি তুই এবার ব্যাপারটা নিয়ে পজিটিভলি কিছু চিন্তা করবি। হ্যাঁ গো সোহাগ, আমাদের এই অবস্থায় তোমার এইরকম কথা বলতে কষ্ট হচ্ছে না? দেখো, অতীত নিয়ে বসে থাকলে তো হবে না, প্র্যাকটিক্যাল হও, বুঝলে? ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এই কয়েকদিন আগেও সে কি ভালো ব্যবহার করেছে, আর আজ এই অভাবনীয় পরিবর্তন হলো কি করে? দেখ, ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ডেসপারেট। চিন্তা করে জানাস, আমি তৈরি হইনি। সোহাগ গটগট করে ভেতরে চলে গেল। সোহাগের দাদা বৌদি অবাক হয়ে তাকিয়ে রইল। একটু পরে সোহাগ তৈরি হয়ে এলো। আমি আসছি, আমাকে জানিয়ে দিস। তোর এই অবস্থায় আশা করি আর কোর্টে দৌড়াদৌড়ি করতে ভালো লাগবে না। সোহাগ, তুমি আমাদের অবস্থাটা একবার বুঝে দেখো, মানে একটু না বুঝলে তো আমাদের। আমি তো উপায়টাও বলে দিলাম, আর কি বোঝার আছে? শোন, আসল সত্যি কথাটা হলো আমাদের এই বাড়িটা আর আমাদের নেই। আমি বেচে দিয়েছি। চেনাশোনার মধ্যে বলে একটু সময় দিয়েছে, যে কোনো দিন আমাদের বের করে দিতে পারে, বুঝলি? কেন আমি ওই বাড়িটা তোর নামে লিখে দিতে পারছিলাম না, এবার বুঝতে পারছিস? হ্যাঁ, বাবার এই বাড়িটা তুই জোর করে লিখিয়ে নিয়ে রাখতেও পারলি না। ওকে, দ্যাটস নট মাই বিজনেস। তাই ওই বাড়িটা আমার, তাই ওর অধিকারও আমার। সেটা আমি কিছুতেই ছাড়বো না। তোরা কি করবি, দ্যাটস নট মাই হেডেক। ওকে, 2 দিনের মধ্যে তুই লিখে দিবি, না হলে কিন্তু আমাকে অন্য পথ দেখতে হবে। এই বলে সোহাগ দরজা দিয়ে বেরিয়ে গেল। তাকে পিছন থেকে ওরা অনেকবার ডাকলেও সে শুনল না। দরজা দিয়ে বেরোতেই সোহাগ চমকে উঠল। তার সামনে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে রয়েছে। সে তার পাশ দিয়ে বেরোবার আগেই সেখান থেকে নেমে এলেন ইন্সপেক্টর সুনন্দা রায়। সোহাগ একটু অবাকই হলো। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। মানে কি বলতে চাইছেন? আরে বাবা, আপনার কাছেই তো আসছিলাম, তার আগেই আপনিই বেরিয়ে এলেন। তা দেখে মনে হচ্ছে আপনি বাইরে কোথাও যাচ্ছেন নাকি? তাতে আপনার কি? আরে বাবা, তারা কিসের, বলছি। তা এখন তো আপনার কোথাও যাওয়া হবে না, জানেন তো। চলুন ম্যাডাম, একটু ভেতরে চলুন, গিয়ে বসা যাক বাবা, একটু বসে কথা টথা বলি হাত পা ছড়িয়ে। কি, চলুন বলছি। এই বলে তিনি তার হাত ধরে একরকম জোর করে টানতে টানতে আবারও ভেতরে নিয়ে চললেন। এটা কিন্তু অসভ্যতা হচ্ছে। দরজাটা খোলাই ছিল। সোহাগ ও সুনন্দা সহ পুলিশ অফিসারদের একসঙ্গে ভেতরে ঢুকতেই সোহাগের দাদা ও বৌদি অবাক হয়ে গেল। ওরা উঠে দাঁড়াতেই সুনন্দা বলল, ম্যাডাম, একটু কষ্ট করে আমাদের চা বিস্কিট খাওয়াতে হবে কিন্তু।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে একটু বসুন। আরে ম্যাডাম, আপনি আগে বসুন, আপনার দাদা ঠিক সামনে বসুন। তারপর তারা দরজাটা বন্ধ করে দিলেন। সুনন্দা সহ পুলিশেরা আশেপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে রইল। সুনন্দা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছেন। সোহাগের বেশ বিরক্তিই লাগছে। সুনন্দা এবার বসে সোহাগের দিকে তাকালেন। আপনারা হঠাৎ করে এলেন মানে? আরে এলাম আর কি, আপনাদের দাদা বোন দুজনের সঙ্গেই তো দরকার ছিল আমার, তাই চলে এলাম। তা ম্যাডাম, আপনি তড়ি ঘড়ি কোথায় যাচ্ছিলেন? কতদিন আর এখানে থাকবো, তাই নিজের বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সে তো ঠিকই ঠিকই। তা হঠাৎ আজকেই, মানে এত তাড়াতাড়ি? এতদিন এনারা তো আপনার শত্রুপক্ষই ছিল, তাই না? আর সেখানে আপনি এত দিন থেকে গেলেন, ভেরি ইন্টারেস্টিং। সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, নো কমেন্টস। আমি এর উত্তর দিতে বাধ্য নই। আমি কি প্রশ্ন করব সেটা আমি ঠিক করব, ওসব ব্যক্তিগত বুঝি না। ওকে, বলুন তো, হঠাৎই ভাইজি মারা যাবার একদিনের মধ্যেই চলে যাচ্ছিলেন কেন? আপনার তো এখন ওনাদের পাশে থাকার কথা। দেখুন, সেটা আমাদের পারিবারিক ব্যাপার, এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, আমি বলছি ম্যাডাম। দাদা, শাট আপ। সোহাগ বাধা দিতে গেলে সুনন্দা তাকে ধমকে চুপ করালেন। আসলে ওর সঙ্গে আমার একটু মানে কথা কাটাকাটি হয়েছে তো, তাই। তা কারণটা একটু ডিটেলসে বলবেন প্লিজ। সোহাগের দাদা সব ঘটনাটা বলল। এরই মাঝে সোহাগ উঠে যাবার চেষ্টা করলে দুইজন লেডি কনস্টেবল তাকে জোর করে ধরে চেয়ারে বসতে বাধ্য করলো। এটা কি অসভ্যতা হচ্ছে? আমাদের ফ্যামিলি ম্যাটার নিশ্চয়ই আপনাদের বিচারাধীন নয়। আমি কোনো কিছুই ইল্লিগালি করবো তো বলিনি। আপনি চুপ করে বসে আমাদের সাথে কোঅপারেট করলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, আপনি তো ডাক্তার নন, তাহলে মেটামোসিল, মেটাল্যাক, কোলেস জাতীয় ওষুধ সম্পর্কে আপনি কি করে জানলেন? না মানে আপনি জানেন নিশ্চয়ই ম্যাডাম, মানে জানতেই পারেন, আপনি তো খুব স্মার্ট, তাই বলছি আর কি। তো ম্যাডাম, আপনার কপাল আর মুখের বড্ড বিকৃতি ঘটেছে। সুন্দরীদের কিন্তু একটু মেনে চলতে হয়। আমি মেয়ে তো, তাই বললাম আর কি। সোহাগ তৎক্ষণাৎ মুখটা অন্যদিকে ঘোরালো। মিস সোহাগ বলছেন উনিও জানেন না, কিন্তু তাহলে জানেটা কে? ম্যাডাম, এটার সঙ্গে কি সম্পর্ক সেটা যদি বলেন। আমি তো কিছুই। সুনন্দা তার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। সেটা খুলে তিনি চমকে উঠলেন। তারপর পুরোটা পরে রেগে তার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। পিউই কালপ্রিট। ওকে অ্যারেস্ট করুন ম্যাডাম, অ্যারেস্ট করুন। কি হয়েছে রে? কিসের রিপোর্ট দেখি? সোহাগ হাত দেবার আগেই একজন কনস্টেবল সুনন্দার নির্দেশে সেটা তার হাত থেকে নিয়ে নিল। সোহাগ রেগে উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবার আগেই সুনন্দা বললেন, ম্যাডাম, আপনি আবার এতটা পড়বেন, আপনার কত কষ্ট হবে, তার উপর সময়টাও নষ্ট হবে। এসব আমি চাই না, আমিই বলে দিচ্ছি, এটা সুমনার পোস্টমর্টম রিপোর্ট। আপনারা ওর পোস্টমর্টম করেছেন? কেন? কি কারণে? কার পারমিশনে? জবাব দিন। সোহাগের দাদাও অবাক হয়ে তাকালো। ওই মিষ্টি মেয়েটাকে কাটাছেড়া করতে আপনার বাঁধলো না? ছি! এটা ম্যাডাম আপনারা তো ঠিক করেননি। আমাদের না জানিয়ে কি দরকার ছিল? আপনাকে আগেই বললাম না,
আপনি ভীষণ ভীষণ স্মার্ট, ভেরি স্মার্ট, সমস্ত নিয়ম কানুন জানেন। আর দেখুন, তাই নিয়ে একটুও গর্ব নেই আপনার। অ্যামেজিং। ও তো ঠিকই বলছে। আমার নির্দেশে আমি বলেছি। বৌদি আর একজন লেডি কনস্টেবল ভেতরে চা বিস্কুট নিয়ে ঢুকলো। সোহাগের দাদা ও সোহাগ অবাক হয়ে গেল। তুমি পারমিশন দিয়েছো ওকে কাটাছেড়া করতে? ওয়াই? তুমি আমাকে একবারও বললে না? আমার মনে হয়েছিল আমার মেয়ের মৃত্যুটা অস্বাভাবিক, কোনোভাবেই স্বাভাবিক নয়। তাই যখন ম্যাডাম আমাকে পারমিশন চাইতে এলেন, আমি বারণ করিনি। আজকে পোস্টমর্টম না হলে এই রিপোর্টটাও পাওয়া যেত না। এই ওষুধের প্রভাবেই ওর মৃত্যু হয়েছে ধীরে ধীরে, আর এগুলো কাজও করে খুব স্লোলি। আপনারা পিউকে অ্যারেস্ট করছেন না কেন? আমি তো বলছি ওই খুন করেছে, ওর টিফিনের খাবার খেয়েই তো মেয়েটা আমার এরকম। ওয়েল, আমরা ওকে কাস্টাডিতে নিয়েছি, কিন্তু আমার কতকগুলো জিনিস পরিষ্কার হওয়া দরকার। একজন কনস্টেবল একটা বড় ব্যাগ এনে টেবিলের উপর রেখে সেটা খুলে দিল। সেটা দেখে সবাই অবাক হলো। সেখানে দেখা গেল অনেকগুলো ভুডু আর কতগুলো হাড়, কতগুলো পাখির ডানা, সিঁদুর, লাল কালো কাপড়, অনেকগুলো আলাদা আলাদা করে বাঁধা চুল রয়েছে, আর বিবিধ জিনিস। এগুলো কি? সুনন্দা এবার উঠে সোহাগের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, ম্যাডাম, কিছু মনে পড়ছে? চিনতে পারছেন কিছু? এসব কি দেখাচ্ছেন আপনারা? পুলিশের লোক বলে যা খুশি করা যায় বুঝি? এগুলো কোথা থেকে পেলেন? আমায় দেখাচ্ছেন কেন? আরো অনেক কিছু আছে। এই যে পাশে রাখা সোহাগের একটা ব্যাগ তিনি ইশারা করতেই একজন কনস্টেবল এসে লকটা ভেঙে ফেলল। সোহাগ উঠে দাঁড়িয়ে এগোতেই তিনি তার হাত দুটো পিছমোড়া করে আলতো মোচড় দিয়ে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিলেন। এগুলো কিন্তু অন্যায়, আইন বিরুদ্ধ কাজ। সেই ব্যাগ থেকে একটা লিপস্টিক, একটা কানের দুল, টুথপেস্ট ইত্যাদি অনেকগুলো জিনিস বেরোল। এই সবই তো সুমনার জিনিস। ওর ব্যাগে কেন? আর এই ব্যাগে এইগুলো কি? এক্সট্রিমলি সরি ম্যাডাম, আপনাকে না বলে আমি একটু আপনার বাড়ির তল্লাশি নিয়েছি, সেখান থেকে এইসব পাওয়া গেছে। ব্ল্যাক ম্যাজিক কেন করতেন ম্যাডাম? সোহাগ এবার চুপ করে বসে রইল। সুনন্দা তার কানের কাছে গিয়ে বলল, ওই জন্যই আপনার বাবা সুমনা এইসব জিনিস দেখতো, তাই না? আর আপনি এখানে আসার পরে সুমনা আরো বেশি করে ওসব জিনিস দেখতে শুরু করলো। ইজন্ট ইট? ছি, ডিসগাস্টিং। আপনি ওইটুকু মেয়েকেও ছাড়লেন না। ছি, তুই সহজ পথ না পেয়ে সব করলি। হ্যাঁ, প্রথমে বাবাকে, তারপর আমার মেয়েকে। বাবা না থাকলে ওই বাড়িটা, আর সুমনা না থাকলে হরে ধরে এই বাড়িটা তো তোরই হবে, কারণ আমরা তো মানসিকভাবে ভেঙে পড়েওছি। তাই পড়েওছি। বংশধর না থাকলে তো এটা তোরই। এটা কেন করলি? সম্পত্তির জন্য এতগুলো প্রাণ এইভাবে চলে গেল। বিশ্বাস করুন, আমি ব্ল্যাক ম্যাজিক জানি না, তবে ওটা বাবা জানতেন, কারণ তিনি তান্ত্রিক জ্যোতিষ ছিলেন। তাই ওই বাড়ির মধ্যে এইসব জিনিস পাওয়া গেছে। বিশ্বাস কর দাদা, তোদের উপর আমার রাগ আছে, কিন্তু সুমনার উপর আমার শুধুই ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। সুনন্দা ইশারা করতেই একজন কনস্টেবল পুরো ব্যাগ তল্লাশি করে অনেকগুলো ওষুধ বের করলেন। তখনই একজন লোক এগিয়ে এলেন। তিনি সুনন্দার কানে কানে কিছু একটা বলে চলে গেলেন। ডাক্তারবাবু বলেছেন যে এইসব এমন ড্রাগ, মানে আমি আগের যে সমস্ত গ্রুপগুলো বলছিলাম আর কি, যেগুলো খেলে ভয়ঙ্কর ডায়রিয়া সঙ্গে বমি হয়ে মানুষ
প্রায় মরমর হয়ে যায়। আর এই দুর্বল অবস্থায় আবারও যদি কেউ কোনো ভয়ঙ্করভাবে ভয় পায় তাহলে তার সহজেই হার্ট অ্যাটাক হতে পারে। আর তার মৃত্যুর জন্য কে দায়ী হবে বলুন? আমার বয়ফ্রেন্ড একজন ডাক্তার, ওরা ফ্রিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে এইসব ওষুধ পেয়েই থাকে। চুপ করুন। হ্যাঁ, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন আপনি তার কাছ থেকে আপনার বাবার প্রচণ্ড কনস্টিপেশন আছে বলে এইসব ওষুধ নিয়েছিলেন। তাহলে এই ওষুধের প্রয়োজন এখানে কেন পড়লো? সেটা তো বাড়িতেই থাকার কথা, তাই না? এটা আপনি এখানে আনলেন কেন? আসলে বাবার দাহ কাজের দিন এইসব ওখানেই ফেলে দেবো মনে করে নিয়ে গেছিলাম, কিন্তু এতগুলো ওষুধ তো ছিল না। শয়তানি শয়তানি, তুই কাল সাপে ঢুকেছিলি। ওগো, আমি তোমাকে বলেছিলাম না, পই পই করে বারণ করেছিলাম, তুমি একে এনো না, এখানে এনো না। ওর সম্পত্তিতে বড় লোভ। আমি সুমিকে কিছু করিনি, তোমরা বিশ্বাস করো। লেডি কনস্টেবল এসে তাকে সরিয়ে নিয়ে গেলেন। আমি কি ভুল করলাম? ভাবলাম বাবার মৃত্যুর পরে ওর শোকে একা মেয়ে ওখানে থাকবে। আমারও তো মেয়ে আছে। তুই এটা করতে পারলি? কিরে, এটা কেন করলি তুই? কেন? ম্যাডাম, আজ আপনি তাড়াতাড়ি চলে যাচ্ছিলেন, সব কাজ সারা হয়ে গেছে তাই। আমি আসতে আর একটু দেরি করলেই বাড়ি গিয়ে সব জায়গার জিনিস গুছিয়ে রেখে আসতেন, তাই না? তাহলে আমরাও কিছুই হয়তো ধরতে পারতাম না। ক্লেভার ক্লেভার, ভেরি স্মার্ট। আমি বলছিলাম না, আপনি ভীষণ স্মার্ট। এই জন্যই তুমি সুবীর মৃত্যুর ঠিক পর পরে আবারও বাড়ির জন্য ঝামেলা করতে শুরু করলে। রাগ দেখি আজকে তাই তৈরি করে তুমি বেরিয়ে যাচ্ছিলে। তুমি আমাদের মারলে না কেন? আমরা তো ছিলাম। আমার ওই বাচ্চা মেয়েটাকে মেরে তুমি কি সুখ পেলে বলতে পারো? নিজের বাবাকেও তো ছাড়োনি। তুমি কি মানুষ? চলুন ম্যাডাম, আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আরও তথ্য প্রমাণ আছে, সেইগুলো না হয় কোর্টে জানতে পারবেন। কেমন? চলুন চলুন। সোহাগকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেল। যাবার আগে সুনন্দা তাদের বলল, অ্যান্ড এক্সট্রিমলি সরি ফর ইউর লস, বাট এর থেকে বেশি আমার আর কিছুই করার নেই। আর কোর্টের দিন পরে জানলে লোকাল থানা থেকে জানিয়ে দেবে। আসছি, ভালো থাকবেন। সোহাগের দাদা বৌদি দুজনেই হাত জড়ো করে দাঁড়িয়ে রইলেন। রাত তখন অনেক গভীর। একটা ঘরের মধ্যে আগুন জ্বলছে। সামনে লাল কাপড় পরিহিত এক পুরুষ আর এক নারী বসে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করছেন। ওম कराल वदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितं। একটু পরে সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী দেখা গেল। সেটা ক্রমশ ছোট থেকে বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেল। পুরুষ কণ্ঠস্বরে তখন আনন্দ ঝরে পড়ছে। জয় মা, জয় মা, জয় মা! সুমি ফিরে এলি? আয় মা, আয় আয়। মা সুমি, আয় মা আয়। তোর এই বলিদান বিফলে যায়নি মা। আমাদের এখন অনেক অনেক সম্পত্তি, পুরোটাই আমাদের। শুধু আমাদের। ধোঁয়ার কুণ্ডলীটা ক্রমশ একটা মেয়ের রূপ নিল। সেও খিলখিল করে হেসে উঠল। তুই আজ থেকে আমাদের কাছে থাকবি, আর যখন যেখানে চাইবো সেখানেই আমার কার্যসিদ্ধি হবে। তুই করবি মা, হ্যাঁ?
জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সবই তো লীলা খেলায় মা, পাগো। ধোঁয়ার কুণ্ডলিটা আবার বিভৎস দানবীয় রূপ নিল। খিলখিল হাসির আওয়াজে সারা ঘর ভরে উঠল। হ্যালো ম্যাডাম, আমি সোহাগ বলছি। হ্যাঁ বলুন সোহাগ, কি খবর? সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে কি যে বলেন সোহাগ, আমি শুধু তথ্যগুলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছি, দ্যাটস ইট। বাকি কাজটা তো আপনি নিজেই করেছেন। সত্যিটা বলতে ভয় পাননি, অ্যান্ড ইট নিডস এ লট অফ কারেজ টু সে দ্য ট্রুথ অ্যাবাউট ইউর ফ্যামিলি। আপনি না থাকলে হয়তো আমি আর জেলেই থাকতাম। কিন্তু ম্যাডাম, আমার দাদা বৌদির কালো জাদু করার জন্য যে একে একে আমার বাবা সুমনা চলে গেল, আর তার জন্য আমি দোষী হয়ে যাচ্ছিলাম, এগুলো আপনি বুঝলেন কি করে? দেখুন, মানুষের মুখ অনেক সময় মিথ্যে বলে, কিন্তু চোখ, হাতের নড়াচড়া আর কণ্ঠস্বর কখনো মিথ্যে বলে না। আমি আপনার বৌদির চোখ আর আমাদের চা দেওয়ার ভঙ্গি দেখে বুঝেছিলাম যে ওনারা ভয় পেয়েছিলেন ধরা পড়ে যাওয়ার। তাই ওদের ভয় পাওয়ার প্রমাণটা যাতে আমরা পাই, আপনাকে হেফাজতে নিয়েছিলাম। আপনার দাদার আপনার প্রতি হিংসার মনোভাব আজ আপনাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। আর আপনার বৌদিও আপনাদের ভালো চাননি কোনো দিন, কিন্তু উনি পরবর্তীকালে গিল ট্র্যাপের মধ্যে পড়ে যান। উনি আপনার দাদার তালে তাল মেলাতে গিয়ে নিজের মেয়েকেও বলি দিতে পিছপা হননি। আপনাকে গ্রেপ্তার করার আড়ালে যে আমরা ওনাদের উপর নজর রাখছিলাম, সেটাই ওনারা অবগত ছিলেন না। যতই হোক, মা তো, মেয়ের আত্মাকে আহ্বান করে উনিও দুর্বল হয়ে পড়েছিলেন। তাই যখন ওনারা ওই পৈশাচিক ক্রিয়া করছিলেন, তখন ওনাদের গ্রেপ্তার করি। আর আপনার বৌদিকে প্রশ্ন করেছিলাম, এত কিছু সম্পত্তির জন্য নিজের মেয়েকে হত্যা করলেন আর তাকে পরপারেও যেতে দিলেন না। আপনি সত্যিই কি একজন মা? ঠিক তখনই উনি ভেঙে পড়েন আর সব কিছু স্বীকার করে নেন। এটাই মনস্তত্ত্বের শক্তি সোহাগ। কখনো কখনো সত্য প্রমাণের জন্য শুধু মানুষটাকে বোঝার ক্ষমতাই যথেষ্ট। আপনার ওই প্রশ্নই কত কিছুর সমাধান করে দিল। ম্যাডাম, আপনি শুধু একজন তদন্তকারী নন, আপনি মানুষের মন পড়তে পারেন অনায়াসে। থ্যাংক ইউ সোহাগ। মনে রাখবেন, প্রতিটা সত্যি মানুষের মনেই লুকিয়ে থাকে, শুধু সেটা খুঁজে বের করার চোখ দরকার। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন, লেখক অনির্বাণ বিশ্বাসের কলমে মন্ত্রশক্তি। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন বর্ণিশা ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, পূজা রায়, কৌশিক ব্যানার্জি, রনিত চ্যাটার্জি, শুভদীপ ঘোষ, অতনু ভট্টাচার্য, আশিস চক্রবর্তী, ইরা ভট্টাচার্য, দেবস্মিতা দাস, শুভজিৎ ভট্টাচার্য, অয়নিকা মণ্ডল, অমিয় চক্রবর্তী ও আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় সায়ন দত্ত, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ইন্সপেক্টর সুনন্দিতাকে নিয়ে আরও গল্প শুনতে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে
শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে